নমস্কার। আরেকটা লোমহর্ষক গল্প নিয়ে চলে এসেছি। আর ভৌতিক গল্পের আগে যেমন থাকে স্পিরিচুয়াল গল্প, সেটাও আছে। তো আজকে যে গল্পটা আমি বলতে চলেছি, গল্প ঠিক না, এটা একটা ঘটনা, সত্যি ঘটনা। বিশুহরি শ্রাবণ মাস আসতে চলেছে। মা বিশুহরির একটা স্টোরি আছে। স্টোরিটা আমি শুনেছিলাম আমার শ্বশুর বাড়ি, মানে আমি তো আসামের মেয়ে, আমার শ্বশুর বাড়ি হলো শিলচর বেড়াঙ্গা, সেখানে আমি শুনতে পেরেছি। এবং সেটা আমার এক পিসি শাশুড়ির বাড়িতেই নাকি এই ইনসিডেন্টটা হয়েছিল। কারণ ওনার বাড়িতে আর কি বড় বিশুহরি মার মূর্তি স্থাপিত। তো কিভাবে শুরু হয়েছিল বিশুহরির মা, কিভাবে উনি পুজো নিতে এসেছিলেন, কিভাবে পুজো নিয়েছিলেন, সেটারই একটা স্টোরি বলছি। তো ওনারা ওরকম অবস্থাপন্ন ফ্যামিলি ছিলেন না প্রথম থেকে, ঠিক আছে। তো একদিন মা প্রায় সময় মানে ওই পিসির শাশুড়িকে নাকি স্বপ্ন দেখাতেন যে ওনার পুজো চাই। তো একদিন মানে শাশুড়ির স্বপ্নেই মাকে বলছেন যে মা, আমি পুজো কি করে দেবো, আমার তো চাল নেই, চুলো নেই, বাসন নেই, ইয়ে নেই। বিশ্বহরি পুজো করতে কিন্তু প্রচণ্ড রিচুয়ালস, মানে অনেক রকমের নিয়ম কায়দা আছে। হ্যাঁ, যারা মূর্তি পুজো করে, যে আমাদের বাড়িতেও হয়, আমার বাবার বাড়িতে হয়, আমরা নাগ পুজো করি, অষ্টনাগ পুজো, আদারপনা পুজো, ঘট এসব দিয়ে করি। বাট যেটা বিশ্বহরির মূর্তি পুজো হয় সেটারও কিন্তু প্রসিডিওরটা একটু আলাদা, মানে সব এক হলেও ওটা একটু কঠিন প্রসেস। অ্যান্ড ওটার মধ্যে অনেক রিচুয়ালস, অনেক নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলি না যদি একটু ভুলভাল হয় সেটা কিন্তু প্রচণ্ড খারাপ, মানে না করলে নাই, বাট তুমি যদি করো সেটা কিন্তু ভালো করে করতে হবে, নিয়ম যাতে কোনো ব্যাঘাত না ঘটে। তখন পিসিকে মা বললেন তো চিন্তা করতে হবে না, বাসনপত্র আমি জোগাড় করে দেবো। আমি শুনতাম সেটা অনেক আগের কথা, হ্যাঁ অনেক আগে, অনেক বছর আগের কথা। তখন হয়তো আমার শ্বশুরেরও জন্ম হয়নি বোধ হয়, তখনের আর কি। ওদের যে পুকুর ছিল, ওই পুকুরে ঠিক বিশ্বহরি পুজোর আগের দিন নাকি বাসন কাসন উঠে আসতো পুকুর থেকে। হ্যাঁ, অ্যান্ড আমার সত্যি ঘটনাটা শুনে একটু কেমন লেগেছিল। বাসন কাসন উঠে আসতো এবং পুজো হয়ে গেল তো তারপরের দিন আবার পরিষ্কার টরিষ্কার করে পুকুরে রেখে আসতো, বাসন আবার বাসনের জায়গায় চলে যেত। এরকম প্রতি বছর নাকি হতো, ঠিক আছে। এখন বোধহয় ওরকম হয় না, কারণ এখন অলমোস্ট ওদের নিজেরই মানে ওরকম মানে অবস্থাপন্ন হয়ে গেছে যে অ্যাটলিস্ট বাসন কাসন নিজে কিনে মার পুজো করতে পারবে, তখনের কথা বলছি। আর ডিউরিং দ্যাট টাইম নাকি ওই বিশ্বহরির যে মন্দিরটা ছিল, রুমটা ছিল, এটা মানে আলাদা রুমের মতো ছিল, মন্দিরের মতো। ওখানে ঘর যে আছে ওখানে নাকি একটা সাপ সবসময় থাকতোই থাকতো। এবং যখন ওই শাশুড়ি মারা যায়, মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু ওই সাপটাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। এই ছিল মার বিশ্বহরির উপাখ্যান। নেক্সট আরও অনেক দৈবিক স্টোরি নিয়ে আসবো। আজকে চলে যাচ্ছি ভৌতিক। আজকে কিন্তু আমি আমার স্টোরি বলবো, অনেক দিন হয়ে গেছে আমি নিজের স্টোরি বলিনি। অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে আমার নিজের সঙ্গে, যদিও আমি তুলা রাশির নই, তথাপিও এক্সপিরিয়েন্সটা আছে আর কি। তো আজকে যে ঘটনাটা আমি বলতে যাবো সেটা রাঁচি নেতারহাট। নেতারহাট নাম অনেকেই শুনেছে। তো নেতারহাটে ইনসিডেন্ট, ঠিক আছে। সো আমি আসামের মেয়ে, বাট আমার হাজব্যান্ড হলো ট্রান্সফারেবল জবে আছে। তখন ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিল, অ্যান্ড আমাদের গুয়াহাটির থেকে ট্রান্সফার দিয়েছে রাঁচি, ঠিক আছে। রাঁচি আমরা নর্থ অফিস পাড়াতে থাকতাম। তো আমার আর আমার হাজব্যান্ডের একটা জিনিস খুব মিলে, যে আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, ঠিক আছে। জেনারেলি মেয়েরা যা জিনিস পছন্দ করে, গয়নাগাটি ওসবের থেকেও বেশি আমি ঘোরাটাকে বেশি ইম্পর্টেন্স দিই, ঘুরতে প্রচণ্ড বেশি ভালোবাসি। তো যখন রাঁচিতে গেছি, রাঁচির মানে আশেপাশের জায়গাগুলি এক্সপ্লোর করেছি। তো নেতারহাট রাঁচির থেকে প্রায় 3.5-4 ঘন্টা লাগতো যদি নিজের গাড়িতে যাওয়া যায়। আর যেহেতু আমার হাজব্যান্ড একটা ভালো ডেজিগনেশনে ছিল, তো অফিস থেকে একটা ড্রাইভার কিন্তু আমাদের সঙ্গে থাকতো, ঠিক আছে। আমাদের নিজের পার্সোনাল গাড়ি ছিল, কিন্তু ড্রাইভারটা অফিস থেকে প্রোভাইড করা হয়েছিল। তো একদিন আমরা প্ল্যান করলাম যে যদি ছুটি পেয়ে যায় লাগাতার 1-2 দিন আমরা নেতারহাটের জন্য বেরিয়ে যাব, ওখানে গিয়ে থাকবো। তো ওরকম হয়েছে। স্যাটারডে কিছু একটা কারণের জন্য স্যাটারডে বন্ধ ছিল, সানডে তো বন্ধই থাকে। তো স্যাটারডে সকালবেলা আমরা ওর নাম সন্তোষ, হ্যাঁ সন্তোষ ভাইয়াকে বলেছে যে এরকম আমরা নেতারহাট যাবো। তো বলছে ঠিক আছে, কিন্তু নেতারহাটে গেলে আগে থেকে বুকিং করে যেতে হয়। তো আমার হাজব্যান্ড একটা ট্রাভেল এজেন্ট থেকে অলরেডি একটা হোটেলের রুম টুম বুক করে, ইভেন ড্রাইভারেও যে থাকবে আমাদের সাথে, ওর যে থাকার ব্যবস্থা সব, ডরমেটরি এভরিথিং ও অ্যারেঞ্জ করেই আমরা গেছি। তো বেশ যাচ্ছি, পাহাড়ি একটু এলাকা, খুব সুন্দর, ন্যাচারাল বিউটি তো অসম যাকে বলবো আর কি, দারুণ। মানে ওখানে ঝাড়খণ্ডে তোমার জাতীয় ফুল হলো পলাশ। যখন পলাশ ফুল ফুটে থাকে না, মানে কি বলবো, দৃশ্যটা হলো মানে কি বলবো, স্বর্গীয়।
সামথিং লাইক দ্যাট। আর নেতারহাটটা যখন আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করি, মানে কখনো দেখবে ইয়েলো ফুল, কখনো রেড ফুল, থোকা 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 পিঙ্ক ফুল, মানে পুরো পাহাড়টাকে যেমন একটা নানা রকম ফুলের বুকে দিয়ে তৈরি করে রেখেছে, এত সুন্দর ওখানে ন্যাচারাল বিউটি। তো ওখানে গেলাম, যেতে যেতে হঠাৎ সন্তোষ ভাইয়া আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো, বস ডাকতো, ও বিহারি ছিল তো হিন্দি ভাষীতেই কথা বলতো, বস আপ কौन सा হোটেল লিয়ে হো? তো আমার হাজব্যান্ড বললো ওই হোটেল। তো বলছে আপ উস হোটেল মে হো? তো আমার হাজব্যান্ড বলছে কেন, কিছু প্রবলেম আছে? তো বলছে না না কোনো প্রবলেম নেই, ঠিক है कोई बात नहीं, हम तो है ही, कोई बात नहीं, हम तो है ही বলে ওই জায়গায় স্টপ। তখন কারণ কি অলরেডি সানসেট হতে চলেছিল, আর আমরা হোটেলে না গিয়ে আগে ডিসাইড করেছিলাম সানসেট পয়েন্টে যাবো, বিকজ মেইনলি সানসেট পয়েন্টটা কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা অন্যতম প্রধান রিজন। তো সানসেট পয়েন্টে গেলাম, সানসেট পয়েন্টে গিয়ে দেখলাম যে সত্যি খুব সুন্দর, মানে আমি বললে অতটা এক্সপ্লেন করতে পারবো না, দেখার মধ্যে যে সেই অনুভূতিটা যে কি সুন্দর অনুভূতি সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। মানে সেই পয়েন্টে গিয়ে মানে পাহাড়ের সারি, ঠিক আছে, সারি সারি পাহাড়, মানে পাহাড়ের যেমন অনেকগুলি পাহাড়ের মেলা লেগে রয়েছে, ওটার মধ্যে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, ঠিক আছে। ওখানে একটা স্টোরি জানতে পারলাম যে মানে ওখানে একটা স্ট্যাচু আছে, একটা রাখালের স্ট্যাচু, একটা মেম সাহেবের মেম সাহেবের স্ট্যাচু। স্টোরিটা হলো রাখাল মেম সাহেবকে ভালোবাসতো, বাট যখন মেম সাহেবের বাবা ওকে জানতে পারলো যে ওকে ভালোবাসে, রাখালটাকে ও মানে মার্ডার করিয়ে ফেলে। আর মেয়েটা ওই কথাটা শুনে, ওর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া নিয়ে ওই পয়েন্ট থেকে কিন্তু সুইসাইড করে, ওর জন্য ওটার নাম সুইসাইড পয়েন্টও হয়, ঠিক আছে। তো হয়ে গেছে অলরেডি টাইম, তো আমরা আবার রুমে ব্যাক করলাম। রুমে ব্যাক করে সন্তোষ ভাইয়া, যেহেতু আমি ভাইয়া ডাকতাম, অনেকটা দাদার মতোই আমি ট্রিট করতাম, অ্যান্ড নিজের ফ্যামিলি মেম্বার হিসেবেই ট্রিট করতাম। আমরা ডিনার করতে গেছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডার সময় গেছিলাম, আর আমার মেয়ে তখন ছোট ছিল, 2.5-3 বছরের ছিল। তখন বলছে যে বাবু को सर्दी लग जाएगी, एक काम करते हैं दीदी, आप लोगों का खाना हम लोग घर মানে রুম में ही भेज देते हैं। বলছে এটা তো আরো বেশি ভালো। তো আমার হাজব্যান্ডের মানে যেহেতু আর কি একটু বদহজম টাইপের হয়েছে, তো আমাকে বলছে তুমি আর ও খেয়ে নাও, মানে আমার মেয়ে খেয়ে নিতে বললো, ও একটু পরে খাবে। তো ঠিক আছে, আমি আমার মেয়ে একটা প্লেটে নিয়ে ওকে খাইয়ে আমি খেয়ে একটু শুয়েছি, বিকজ খুব টায়ার্ড হয়েছিলাম, মেয়েও ছোট ছিল। তো আমার হাজব্যান্ড তখনও খায়নি, হ্যাঁ, ও সন্তোষ ভাইয়াকে মানে বলে আসছে কালকে সকালে আমরা কি কি প্ল্যানিং আছে বলে ও রুমে আসছে। আসার পর একটুক্ষণ বসছে, আমার তখন না হঠাৎ চোখটা লেগে গেছে, কিন্তু একটা আওয়াজে চোখটা আবার খুলেও গেছে। দেখছি কি আমার হাজব্যান্ড বসে করছে। আমি বললাম হঠাৎ হলো কি? বলে তোমার কি হয়েছে? ও না আমার দিকে এরকম করে তাকিয়েছে, মানে ওর তাকানটা মানে রেগে গেলে মানুষ যেভাবে তাকায় না, আমি মানে ভয় পেয়েছি। বাবা আমি কি করলাম? তুমি তো বললে আমাকে খেয়ে নিতে, আমি খেয়ে তাই একটু বাচ্চাকে নিয়ে, তুমি বললে একটু শুয়ে যাও, টায়ার্ড হয়ে গেছো, ঘুমিয়ে যেতে। ও আমার হাতটাকে না এরকম করে ছিটকে দিল, হ্যাঁ, দিয়ে বলছে ও আওয়াজ বের করছে না। আমার মানে যেহেতু আমি বলেছিলাম আমার প্রেগনেন্সি টাইমেও একটা ইনসিডেন্ট হয়েছে, সো আমি বুঝতে পেরে গেছিলাম সামথিং ইজ গোয়িং রং, মানে কিছু একটা মানে উল্টাপাল্টা হতে চলেছে। তা আমি কি করেছি, এরকম করে মেয়েকে টেনে নিয়েছি, নিয়ে ও তো হু করছে, মানে ওইখানে বসেছে, আমি পেছন দিক দিয়ে, মানে ওর পিঠ আমার দিকে আছে, মেয়েকে কোনো মতে কোল পাঁচটা করে দিয়েছি না, বাইরের দৌড় দিয়ে বাইরের দরজাটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর সন্তোষ ভাইয়া বলেছিল কিছু প্রবলেম হলে তুমি আমাকে ডাকবে, ফোন তো আমি ভিতরে রেখে চলে এসেছি। আমি চিৎকার করে ডাকা শুরু করলাম, সন্তোষ ভাইয়া। আর ও কি করেছে, ডরমেটরিতে না ঘুমিয়ে ও ওর গাড়িতেই ঘুমিয়েছিল, বিকজ ওর গাড়িটাকে একা মানে ও সাহস পাচ্ছিল না, যদিও হোটেলের ভিতরেই ছিল। আর আমাদের রুমের মানে রুমটা তো দোতলা, এরকম দোতলায় ছিলাম, এই সাইডেই ছিল গাড়িটা। তো ও শুনেছে, দৌড়ে এসছে। বিষয় আমি বললাম কি দেখো এরকম বস, আমি হিন্দিতে বলছি, দেখিয়ে না বস কেসে কর রে। তো দৌড়ে গেছে, গিয়ে ওকে বসিয়েছে, মাথার মধ্যে একটু জল টল দিয়েছে, দিয়ে ও আবার এসে না, ও সাই বাবার ভক্ত ছিল। সন্তোষ ভাইয়া সবসময় একটা সাই বাবা, ইভেন ওর দেখা দেখি আমরাও আর কি একটা গাড়িতে সাই বাবার স্ট্যাচু লাগিয়েছিলাম, বিভূতি সবসময় ওর সঙ্গে থাকতো। তো ওই সাই বাবার বিভূতি নিয়ে ও কী করলো, ওর মাথায় লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর ও কোনো মতে ঠান্ডা করে বলে আপ সো যাইয়ে বস, আপ সো যাইয়ে বস করেই বলছে সো যাইয়ে। তো ও ঘুমিয়ে গেছে, ইভেন খায়ও নি সেদিন রাত্রে। তারপর আমি তো ভেতরে যেতে ভয় পাচ্ছি, মেয়েও ছোট, মেয়ে আবার আমার কোলে ঘুমিয়ে গেছে, 2.5 বছরের মেয়ে। তখন সন্তোষ ভাইয়া বলছে তুমি दीदी आप चिंता मत कीजिए, आप जाइए सो जाइए बच्ची को लेके, हम इधर है, हम लोग মানে ও করিডোরে বলছে যে হাঁটাহাঁটি করবে, তুমি টেনশন করো না, আমি ঘুমাবো না আজকে। তো আমার প্রচণ্ড ভয় করছিল, করতে করতে যাই হোক, তারপর কোনো মতো ঠাকুরের নাম নিতে নিতে ও তখন বিন্দাস ঘুম আমার বর। আর
তারপর আমরা মেয়েকে নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে তো আমার মাথা গরম হয়ে গেছে, যে আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ এরকম কি করে হলো। তারপর মানে সন্তোষ ভাইয়া কে বললাম আমি যে ভাইয়া আমি আর ঘুরবো টুরবো না, হয়ে গেছে অনেক ঘোরা, আমি এখন রাঁচি যাবো, ব্যাগ চলো, ঘরে চলো, ঘরে চলো, সকালে চলো। আর আমার হাজব্যান্ডকে যখন বলছে, ও বিশ্বাসই করতে পারছে না ও রাত্রে আমার সঙ্গে এরকমভাবে বিহেভ করেছে বা আমাকে এরকম করে ঝটকা মেরে আমাকে ইয়ে করে দিয়েছে, ও বিশ্বাসই করতে পারছে না। আমি কেন করতে যাবো উইদাউট রিজন, যেখানে আমি বলেছি যে তুমি খেয়ে ঘুমিয়ে যাও, ঠিক আছে, ছোট একটা বাচ্চা আছে। তখন संतोष भैयाও যেন এক কথায় রাজি গেল, বললেন नहीं नहीं चलिए चलिए हो गया, बाद में आके हम घुमा देंगे, अब कभी और किसी दिन आके हम लोग आपको घुमा देंगे, चलिए चलिए বলে আমাদেরকে বের করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যে বের করে নিয়ে যাওয়ার পর আমরা মানে গাড়িতে উঠে গেছি অ্যান্ড রাঁচির জন্য রওনা দিয়ে দিয়েছি। তারপর সন্তোষ ভাইয়া বললো যে আমি হোটেলটার নাম মেনশন করবো না, আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভুলেও গেছি। আর বললো যে ওই হোটেলে নাকি এরকম ইনসিডেন্ট হয়, ঠিক আছে, এরকম ইনসিডেন্ট হয় অ্যান্ড আমাদের সঙ্গে ওটা হয়েছিল। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ গড, থ্যাংক গড, অত বেশি কিছু হতে পারেনি, যাই ছিল সব ঠিকঠাক হয়ে গেছিলো। অ্যান্ড আফটার দ্যাট তো মন্দির মন্দির যাওয়া অ্যান্ড এভরিথিং, ভগবানের সুতা টুতা বান্ধা, এভরিথিং করেছি। সো আমি আফটার দ্যাট কী করি, আমি জাস্ট শেয়ার করছি, তোমরাও করতে পারো। আমি যখন যেহেতু বললাম ঘোরার প্রবণতাটা দুজনের প্রচণ্ড বেশি, আমরা কিন্তু ঠাকুরের ফটো একটা নিয়ে যাই। আর আমার বাল গোপাল আছে ঘরে, আমি যখনই যাই গোপাল কিন্তু আমার সঙ্গে যায়, বিকজ গোপালের প্রত্যেক দিন একটা ভোগ দেওয়ার নিয়ম থাকে, রিচুয়ালস থাকে, তো আমার গোপাল কিন্তু আমার সঙ্গে থাকে। আর সেইবার কিন্তু আমার গোপালকে নেই, গোপালকে বাড়িতে ভোগ দিয়ে, কারণ পরের দিন তো চলে আসবো, ওই স্যাটারডে ভোগ দিয়ে গেছি, সানডে তো বিকেলে চলে আসবো, সানডে এসে চান টান করে আবার ভোগ মানে গোপালকে দেবো আর কি। তো গোপালের এরকম করে ইয়ে করে রেখে আমি গেছিলাম যে এসে আবার গোপালকে দেবো। তো এই ছিল আমার নেতারহাটের ইনসিডেন্ট। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ফেসবুক পেজ কথায় গল্পে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। অ্যান্ড মেইল আইডিতেও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, কথায় গল্প @gmail.com। সো আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন।